This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অর্থাৎ গোটা ভারতবর্ষ তো বটেই, বাংলাদেশ তো বটেই, গোটা বিশ্বে নজর ছিল বিমস্টেকে কি মোদি এবং ইউনূসের সাক্ষাৎ হবে। অবশেষে সেই সাক্ষাৎ হয়েছে এবং সেই সাক্ষাতে একাধিক বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। এবং কি কি বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে? শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করার পর ভারতে আশ্রয় নিয়েছেন, কিন্তু একাধিকবার তিনি ভারতে থেকে বাংলাদেশের বিষয়ে মন্তব্য করেছেন, আর সেটা কোনোভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেটা মেনে নিচ্ছেন না বা বাংলাদেশ সরকার মেনে নিচ্ছে না। সেটা নিয়ে আপত্তির কথা জানানো হয়েছে বাংলাদেশের তরফে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরো বিস্তারিতভাবে এই বিষয়ে আমরা কথা বলবো নিউজ রুমে আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, অবশেষে কাঙ্ক্ষিত সাক্ষাৎ মোদি এবং ইউনূসের, এবং অবশ্যই সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উঠে এসেছে, সবটা নিয়ে বিস্তারিত আপডেট জানবো। দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। এর আগেই আমি বলছিলাম যে ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে দ্বিপাক্ষিক বৈঠক এবং বিমস্টেকের আধারে সেখানে একান্তে বৈঠক অত্যন্ত তাৎপর্যচিহ্ন, এবং আমি আগেও বলছিলাম যে বিষয়গুলো আলোচনায় আসবে, এবং তার মধ্যে সবার আগে যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে শেখ হাসিনার প্রসঙ্গ। শফিকুল আলম, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব, তিনি কিন্তু জানিয়েছেন যে শেখ হাসিনার এই প্রত্যার্পণ নিয়ে আলোচনা হয়েছে এবং ভারতে বসে তিনি যে লাগাতার অ্যাক্টিভিটি করে যাচ্ছেন, কখনো অডিও বার্তা, কখনো বিভিন্ন সময়ে টেলিকনফারেন্স, সেইটা প্রকাশ্যে আসছে এই বিষয়গুলো, এবং ভারতে আশ্রয় নিয়ে তিনি কোনোভাবেই তার রাজনৈতিক কার্যকলাপ বন্ধ করছেন না এবং বাংলাদেশের অন্তরে সেই কার্যকলাপ পৌঁছে দেওয়ার তিনি চেষ্টা করছেন। এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় উঠে এসেছে, আমি আগেই বলছিলাম যে তিস্তা জট, এই জট খুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দুজনে মিলে একসাথে বৈঠক করেছেন, এবং এছাড়াও জলবন্টন চুক্তি একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টাও কিন্তু আলোচনাতে এসেছে। পুরনো বাণিজ্যিকীকরণ তো বিষয়ে রয়েইছে, আমি আগেই বলেছিলাম। এছাড়াও সীমান্তে নজরদারি এবং সেক্ষেত্রে জঙ্গি কার্যকলাপ দমন করা, একসাথে দুটো দেশ অতীতে করেছে বাংলাদেশ এবং ভারতবর্ষ। শুধু তাই নয়, অনুপ্রবেশ রোখা এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাড়তি নজরদারি করা, ভারত বাংলাদেশ হাতে হাত মিলিয়ে কাজ করেছে অতীতে। বাণিজ্যিক স্তরেও সম্পর্ক ভালো। ভারত থেকে বিভিন্ন জিনিস বাংলাদেশে যায় প্রতিনিয়ত, কখনো পেঁয়াজ, কখনো আলু, কখনো আদা, কখনো রসুন, কখনো বাংলাদেশের রাস্তা তৈরি করার জন্য স্টোন চিপ, বিভিন্ন সময় সেগুলো সরবরাহ করা হয়। কিন্তু এই মুহূর্তে, এই পরিস্থিতিতে এই ভারত এবং বাংলাদেশের মধ্যে বলা হচ্ছিল যে সম্পর্কটা বা ব্যবধান বাড়তে বাড়তে সেটা যোজন যোজন হয়ে যাচ্ছিল। এই জায়গা থেকে অনুভব করেই এই ডক্টর ইউনূস চেয়েছিলেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে। আমি আগেও বলেছিলাম, আবারও বলবো যে শেখ হাসিনা তো অবশ্যই একটা ফ্যাক্টর, তাকে কিভাবে বাংলাদেশে ফেরানো হবে, তার জন্য কি শাস্তি অপেক্ষা করছে, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং তার মাঝেও তিনি অন্তরালে থেকে ভারতবর্ষে বসে যে কার্যকলাপ করছেন তারই অন্তর্বর্তী সরকারের একটা আপত্তি রয়েছে। এই বিষয়টা আজকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হলো, এবং এক্ষেত্রে আমি আবার বলবো, একদিকে পলিটিক্যাল স্ট্র্যাটেজি আর অন্যদিকে কূটনৈতিক স্ট্র্যাটেজি, এই দুটো স্ট্র্যাটেজিকে একত্রিত করে চলছেন ডক্টর ইউনূস। দেখো, কয়েকদিন আগে চীন সফরে গেলেন, 4 দিনের চীন সফর, তিনি ঘোষণা করেই গিয়েছিলেন, বলেছিলেন যে দেশে প্রকৃত সংস্কার আনতে গেলে, দেশে আর্থসামাজিক পরিকাঠামোয় পরিবর্তন আনতে গেলে বিভিন্ন দেশের সাহায্য দরকার, বাণিজ্যের দিকটা আরও ভালো করতে হবে। চীন সফরে তিনি যাচ্ছেন বলে গিয়েছিলেন, সেখানে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক, এবং সেই বৈঠকের পরে ডক্টর ইউনূস বা তার সরকারের প্রেস সচিব জানিয়েছিলেন যে বৈঠক ফলপ্রসূ হয়েছে চীনের সঙ্গে। আগামী দিনে চীন নতুন দিগন্ত খুঁজে নেবে, বাংলাদেশের ইকোনমিক জোন বা অর্থনৈতিক ক্ষেত্রে একটা নতুন নতুন পরিকল্পনা চীন করবে, বিনিয়োগ করবে, ইনভেস্টমেন্ট করবে, এবং বেশ কয়েক কোটি টাকার ঋণও দেবে। ফলে যে করিডোর, সেই করিডোরগুলো আরও শক্তপোক্ত হবে। এবং এক্ষেত্রে একদিকে ডক্টর ইউনূস এই সম্পর্ক যেমন স্থাপন করলেন, আবার একই সঙ্গে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিমস্টেক সম্মেলনের মাঝেই বাইল্যাটারাল মিটিং করলেন। মিটিং করার পর প্রকাশ্যে ছবি এসেছে, তুমি দেখতে পাচ্ছ, একে অপরের হাত মেলাচ্ছেন, করমর্দন করছেন, একে অপরকে অভিবাদন জানাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে
ভারতবর্ষের যে পুরনো সম্পর্ক সেই সম্পর্কটাকে ঝালিয়ে নিতে চাইছেন ডক্টর ইউনূস, এবং সেইটার ঝালিয়ে নেওয়ার মাঝে অবশ্যই তো কোনো বিষয় আলোচনায় আসবে। কারণ ভারত বারবার রুষ্ট হচ্ছিল যে বাংলাদেশে ভারত বিদ্বেষী কার্যকলাপ, ভারতীয় পণ্য বিসর্জন দাও, এইসব নিয়ে সেখানকার রাজনৈতিক শক্তি তারা আন্দোলন করছিল, ফলে একটা উত্তাল বাংলাদেশ তৈরি হচ্ছিল। সেই সমস্ত কিছুকে দূরে ঠেলে প্রথমেই আলোচনার টেবিলে শেখ হাসিনার প্রসঙ্গ, তার প্রত্যার্পণ, এবং শুধু তাই নয়, কিভাবে তারই কার্যকলাপকে রোখা যায়, যে ভারতে বসে তিনি বাংলাদেশের লোকজনকে তাঁতাচ্ছেন, এই বিষয়টাকে কিভাবে রোধ করা যায়, এই বিষয়টা যেমন আলোচনায় আসে। তিস্তা জট, দীর্ঘদিন ধরে তিস্তা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সুজন, একটু সঙ্গে থাকো, আমি ফিরছি তোমার কাছে অবশ্যই, কিন্তু আমাদের যে বিষয়টাতে নজর রাখতেই হচ্ছে, মোদি ইউনূস বৈঠকে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের দাবি, এই বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে, ভারতে বসে হাসিনার করা মন্তব্যের বিষয়েও কথা হয়েছে, দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সীমান্ত হত্যা, গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তা নদীর পানি বন্টন নিয়েও কথা হয়েছে বৈঠকে। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন, এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে, এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে, আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। শফিকুল আলমের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এই যে বৈঠক অর্থাৎ মোদির সঙ্গে ইউনূসের বৈঠক যথেষ্ট ফলপ্রসূ হয়েছে, এবং সেই বৈঠক খুব গঠনমূলক বৈঠক হয়েছে তেমনটা তিনি দাবি করেছেন। আমি আরও একবার নিউজ রুমে যাব প্রতিনিধি সুচারু মিত্রের কাছে। সুচারু, দেখো, অবশ্যই তুমি চীন প্রসঙ্গ তুলছিলে, এবং গত সপ্তাহেই আমরা দেখেছিলাম মোহাম্মদ ইউনূস তিনি চীন সফরে গিয়েছিলেন 4 দিনের, এবং সেখানে উত্তর পূর্ব ভারত নিয়ে তিনি বেফাঁস মন্তব্য করেছেন, কিন্তু তারপরেও কোথাও গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে যে সৌজন্যের সাক্ষাৎ, যেভাবে বৈঠক করলেন, কোথাও গিয়ে ভারতকে একটু নরমে গরমে বাংলাদেশকে শিক্ষা দিলেন, কি মনে হচ্ছে? না দেখো, এখানে শিক্ষা দিল কি শিক্ষা দিল না সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিষয় হচ্ছে যে একটা পলিটিক্যাল লাইন আর একদিকে কূটনৈতিক লাইন, এই দুটো স্ট্র্যাটেজিকে একেবারে এক সরল রেখায় মিলিয়ে দিয়ে চলার চেষ্টা করছেন ডক্টর ইউনূস। একদিকে দেশের মধ্যে ইতিমধ্যে আওয়াজ উঠতে শুরু করেছে, নতুন বিভিন্ন রাজনৈতিক শক্তি বাংলাদেশে আত্মপ্রকাশ করছে, তারা বলতে শুরু করেছে আগামীতে বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হতে চলেছেন ডক্টর ইউনূস, তিনিই হবেন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী। আবার অন্যদিকে বিভিন্ন দেশ, এশিয়ান কান্ট্রি তো বটেই, বিভিন্ন দেশের সঙ্গে একটা সখ্যতা বজায় রাখার চেষ্টা করছেন ডক্টর ইউনূস। তাই চীন সফরে যাওয়া, বিনিয়োগের বিষয়ে আলোচনা করা, বিনিয়োগ আসবে আশ্বাস দিয়েছেন শি জিনপিং, এবং মৌখিকভাবে আশ্বাস দেওয়া হয়েছে ঋণও দেওয়া হবে, ফলে এক্ষেত্রে চীন বাংলাদেশের সম্পর্ক আরও সুসংগত হবে। অন্যদিকে ভারতবর্ষের সঙ্গে যে একটা সুসম্পর্ক সেটাকেও ভুলে দিতে চাইছেন না ডক্টর ইউনূস। সে কারণে এই বিমস্টেক সম্মেলনের আধারে একান্তে এই বৈঠক, বাইল্যাটারাল মিটিং, এবং সেই মিটিংয়ের পরে ছবিও নিজেই প্রকাশ করলেন ডক্টর ইউনূস। শফিকুল আলম কি বললেন, আমি যে কথা বলতে বলতে তুমি যে জায়গা থেকে থামালে, যে তিস্তা জলবন্টন বা তিস্তা চুক্তি বা তিস্তা জট, এই সমস্যা দূর করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয় নিয়ে ডক্টর ইউনূস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনেই আলোচনা করেছেন। এছাড়াও যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে দু দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অনেক আগে থেকেই ভালো। ভারত থেকে বিভিন্ন জিনিস সরবরাহ করা হয় এবং সেটা সাগ্রহে গ্রহণ করে বাংলাদেশ, কারণ পরম প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের কাছ থেকে বাংলাদেশ অনেক সাহায্য নেয়, সেটা খুব পরিষ্কার। এছাড়াও সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি কার্যকলাপ দমন করা এবং
অনুপ্রবেশ ঠেকানো, এক্ষেত্রেও ভারত এবং বাংলাদেশ একসঙ্গে একেবারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। থামাচ্ছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত, আপনিও জানেন যে মোদি ইউনূসের বৈঠক এবং সেই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ। বৈঠকে প্রত্যাশিতভাবেই হাসিনার কথা উঠে এসেছে, পাশাপাশি তিস্তা জলবন্টনের প্রসঙ্গ উঠে এসেছে। আপনার পর্যবেক্ষণ? আমি সকালবেলাতেই জানিয়েছিলাম যে যখনই বৈঠকটা হয়েছে হাসিনা প্রত্যাবর্তনের পথটাও প্রশস্ত হচ্ছে। তার কারণ বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে এটা ভেবে নিতে হবে না ডক্টর ইউনূস সবকিছু করছেন। ডক্টর ইউনূস পুরো ভারতের হাতে পায়ে ধরার মতো পরিস্থিতি, এবং শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের পথ কারণ ভারতকে তিনি জানিয়েছেন। এবং তিস্তা চুক্তিটা যেটা শেখ হাসিনার আমলে হয়েছিল, শেখ হাসিনাকে দরকার হবে প্রতি পদে পদে। তার কারণ হচ্ছে তিস্তা চুক্তিটা এমন ভাবেই তৈরি যেন তিস্তা চুক্তি সেক্ষেত্রে অনেকগুলো স্টেক হোল্ডার রয়েছে। চায়না তিস্তাটা পুরোপুরি নিয়ে কবজা করতে চাইছে, মানে একদম উৎপত্তি স্থল থেকে তাতে একটু সিকিমকে টাইট দেওয়া যাবে এরকম একটা রয়েছে, মানে ভারতকে চাপে রাখা, টাইট দেওয়া। এই জায়গায় তো বাংলাদেশ শরিক হয়েছে, এবং যে কারণে এটা নিয়ে একটা সমস্যা ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক স্তরে যেটা সরকার থেকে আপত্তি জানিয়েছিলেন, তিনি দেখে তিস্তার কাছে জলটা কোথায়, তার কারণ সিকিমে জলবিদ্যুতের জন্য সেখানে অনেকগুলো বাঁধ এগুলো হয়েছে, হাইড্রো পাওয়ার, যেটা বাংলাদেশের পাওয়ারেরও একটা নিয়ে রয়েছে। অনেকগুলো স্বার্থ জড়িত রয়েছে, অনেকগুলো ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে জড়িত রয়েছে। সেখানে শেখ হাসিনার স্পষ্ট অবস্থান দরকার। এবার প্রশ্ন হচ্ছে তারা তো আগেই মব জাস্টিস করে বসে আছে, এবং বিচারপতি হত্যা সবকিছু তো ঘটনা ওখানে হয়েছে, আদালত চত্বর ভাঙচুর, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আমার কথা হচ্ছে এইগুলো যে উঠেছে সেখানে বাংলাদেশ এটা বারবার করে ওঠাতে চেয়েছে, যেখানে তিস্তার ব্যাপারে তাদের একটা রয়েছে। অর্থাৎ চায়না ভারত এদের মধ্যে দুতুয়ালি করার চেষ্টা করছেন ডক্টর। তিনি তো অ্যাকচুয়ালি ব্যাংকিং ব্যবসার লোক, তিনি জানেন আর কি করে পার্টি ধরতে হয়, কি করে হচ্ছে ব্যবসা পরিচালনা করতে হয়, ইন্টারেস্টের ব্যাপার, ইন্টারেস্ট ভালো বোঝেন। বাংলাদেশের ইন্টারেস্টটা তিনি দেখাচ্ছেন, কিন্তু কার্যত কার সাথে কথা বলছেন? ভারত রাষ্ট্রের নরেন্দ্র মোদীর সাথে তিনি বলছেন এবং প্রসঙ্গগুলো আনছেন। প্রসঙ্গগুলো যত এনে নিয়ে আসবেন ডক্টর ইউনূস, তাতে কি তার জনপ্রিয়তা বাংলাদেশে বাড়ছে। মানে এরকম একটা ভাবমূর্তি, চাইলে ভারত নিয়ে যা ইচ্ছা বলা যায়, আবার চাইলে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বসাও যায়, এটাও সত্য। এবং সেটা যেটা বলেছি, নরেন্দ্র মোদীর সাথে এই বৈঠক কার্যত ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ নেতৃত্ব বা এই একটা বড় প্রশ্ন সামনে এনে দাঁড় করাবে। তো তিনি শেখ হাসিনাকে চান পর্যায়ে, শেখ হাসিনা তো পদত্যাগ করেননি বলেছেন, তাহলে কি নির্বাচন মানে তিনি 5 বছর উপর মানে শেখ হাসিনার প্রধান উপদেষ্টা হতে চান? তাহলে তো বাকায়দা এটাই দাঁড়াচ্ছি, সেনা প্রধান রাষ্ট্রপতি রয়েছে, শেখ হাসিনা ভারতে রয়েছেন, উনি হচ্ছেন বাংলাদেশের প্রধান। এই চারটে কি স্তম্ভ এখন তৈরির দিকে এগোচ্ছে, প্রশ্ন সেটাই। এবং এটা করার ক্ষেত্রে ভারতকে যে কনফিডেন্স লাগবে, চায়নাকে যে কেন একটা সময় আসবে জোর করে পাত্তা পাওয়া চাওয়া আর কি। এর বাইরে এই মুহূর্তে বিরাট কিছু মানে ঘটেনি, এবং তিস্তা চাইলেই ওইভাবে হবে না। পশ্চিমবঙ্গের যে বক্তব্যটা ন্যায্য, মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে চিন্তেই বলেছেন। কেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কে ছিলেন, যিনি নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র, তাদের বক্তব্য রয়েছে এই তিস্তা নিয়ে। কতটা জলের প্রবাহ সেখানে রয়েছে সিকিমে, সেটা একটা বড় প্রশ্ন যেমন রয়েছে। সেখানে তো তারপর তো ওটা বাংলাদেশে যাবে। তার আগে যে সিকিমে যে জলাধারগুলো বা বাঁধগুলো রয়েছে, সেখানে যে বিদ্যুৎ প্রকল্পগুলো রয়েছে, এবং চীনের যদিও সত্যি জলের ক্ষেত্রে আন্তর্জাতিক চুক্তি আছে, এটা অস্বীকার করা যাবে না যে সব দেশ যাতে জলের ঠিকঠাক মতো পায়। বাংলাদেশেরও বহু নদীর কারণে উত্তরবঙ্গ। একেবারে সুজিত, আমাদের সঙ্গে থাকুন। আপনি নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সুচারু, আপনাকে বেশ কিছু প্রশ্ন করতে চাই। সুচারু, সুজিত, আপনি প্রথমেই যে কথা বললেন যে একজন দারুণ ব্যবসায়ী ডক্টর ইউনূস, এবং সে কারণেই তিনি সব দিকটা একটা এখন সামাল দেওয়ার চেষ্টা করছেন।
কূটনৈতিক স্তরেও এবং পলিটিক্যালিও তিনি বাংলাদেশের মধ্যে একটা আওয়াজ তোলানোর চেষ্টা করছেন যে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস হবে। বিভিন্ন নতুন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বলতে শুরু করেছে। আপনার কাছে যেটা জানতে চাইব এই মুহূর্তে, যে একদিকে চীনের সঙ্গে ভালো করে বৈঠক করে আসা, চীন বিনিয়োগ করবে বলে আশ্বাসের কথা জানাচ্ছেন, আবার এই বাইল্যাটারাল মিটিংয়ে সেখানেও তিস্তার বিষয়, বাণিজ্যের বিষয় সবই উঠে এলো। আসলে ডক্টর ইউনূস চাইছেনটা কি? এশিয়ার কাউন্ট্রির মধ্যে একটা অন্যতম নির্ণায়ক শক্তি হতে চাইছেন? হ্যাঁ, উনি হচ্ছেন যে সমুদ্রের, তিনি বলেছেন গার্জিয়ান, মানে ওইদিকে সমুদ্রের গার্জিয়ান বাংলাদেশ, এবং বাংলাদেশের হচ্ছে সিও হিসাবে উনি রয়েছেন এখন, এবং তিনি উপমহাদেশের রাষ্ট্রনেতা হিসাবে উঠে আসতে যাই। বললাম যে সে জোর করে কতগুলো জায়গায় দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, এবং তাকে সবাই গুরুত্ব দিয়েছে একটা কারণে, যেহেতু তিনি একজন ব্যাংকার, মাইক্রো ফিন্যান্স ব্যাংকিং এর তিনি একজন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। কিন্তু তার সম্পর্কে যে অপারেশনাল গ্রাউন্ডে তার বরাবরই তারকে বিতর্ক তার সাথে সঙ্গে চলেছে। বিতর্কিত তিনি হয়েছেন, বিতর্কিত হওয়ার কারণে তিনি মাঝে মধ্যেই বিভিন্ন বিষয়ে তিনি পত্রিকার সামনে এসেছেন, পাদপ্রদীপের সামনে এসেছেন। বিতর্ক কি নিয়ে হয়েছে? মহিলাদের সেখানে যে এনগেজমেন্ট অফ ওয়ার্ক, ইন্টারেস্ট রেট নিয়ে, কারণ তাকে বরাবরই শেখ হাসিনা সুদখোর বলে তাকে চিহ্নিত করেন, এবং শেখ হাসিনার সাথে তার কতগুলো জায়গায় লড়াই আছে। তবে এখন এই ব্যক্তিগত লড়াইয়ের এই জায়গাটা কে এখন স্থিমিত রাখার প্রয়োজন আছে, তার কারণ সামনে বড় বিপদ। পৃথিবীর 1 নম্বর পরাশক্তি 37% সে শুল্ক চাপিয়েছে, অর্থাৎ একটি বাংলাদেশি কাপড় যেটা আমেরিকাতে জনপ্রিয় হচ্ছিল, বিভিন্ন বাংলাদেশের কাপড়ে ফিনিশ ব্র্যান্ড যেটা, সেখানে তোমার ভাবো মানে যার দাম 37% দিয়ে থাকবে, কে নেবে? তারপরে মানে আর কত, মানে একটা মানে ধরো কাপড়ে 37% শুল্ক চাপিয়ে কত পার্সেন্ট আর লাভ থাকবে? তো এইরকম একটা বাণিজ্য যুদ্ধের সামনে দাঁড়িয়ে তখন হচ্ছে খুব কাছাকাছি কে কার কাছ থেকে ভালো ইয়ে পাওয়া যায়। শ্রমশক্তি বাংলাদেশে যেহেতু আছে, সস্তায় বিভিন্ন রকম প্রোডাক্ট কার কাছে বা কাঁচামাল কার কাছ থেকে পাওয়া যায়। ভারত যেমন তুলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ, ভারতের তুলো, আর হচ্ছে চায়না। তারপর তো বন্দর এইসবের প্রশ্নগুলো আছে। অর্থাৎ এরকম বাজারে ডক্টর ইউনূস ব্যবসা ভালো বোঝেন, নরেন্দ্র মোদীও ভালো বোঝেন। আমি মানে না, এটা ডোনাল্ড ট্রাম্প, যিনি আরো বড় ব্যবসায়ী, তিনি বলতেন নরেন্দ্র মোদীও ভালো ব্যবসা বোঝেন। এই যে ব্যবসা শুল্ক যুদ্ধ, এই আবহের মধ্যে এটা রয়েছে, ভুলে গেলে চলবে না। এটাকে সামনে নিয়ে এলে কিন্তু ওখানকার সংখ্যালঘু হিন্দুদের বিষয় 8 দফা দাবি কিন্তু এখনো ডক্টর ইউনূস কিছু করেনি। কেন? ওখানে লাভ নেই তো, ওনার মতে ওখানে লাভ নেই। ও মরছে মরুক, যাই যাক, লাভ নেই। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এগুলো আলোচনা যদি না আসে, সেটা কিন্তু একদিক থেকে দুর্ভাগ্যের বিষয় হয়ে উঠবে। এখন চাইলেই তো হবে না। তবে এটা ঠিক, শি জিনপিংও তিনি তার উল্লেখ করেছেন, তার সাথে দেখা করার ক্ষেত্রে তিনি যখন যে প্রদেশের গভর্নর ছিলেন, তখন তিনি মাইক্রো ব্যাংকিং নিয়ে খোঁজ খবর এইসব করতে গিয়ে তিনি তখন জানতে পারেন ডক্টর ইউনূসের নাম। নরেন্দ্র মোদী, ডক্টর ইউনূস যেহেতু একেবারে প্রতিবেশী দেশ, মানে ডক্টর ইউনূসের ভাষায় বলতে গেলে বাংলাদেশ ইজ বিন ল্যান্ডলক বাই দ্য ইন্ডিয়া। তো ওরকম একটা পজিশনে ভারতকে দরকার বরাবরই, এবং তার এই রাজনীতি বা এক ধরনের এই যে জামাত ভিত্তিক রাজনীতি, এবং হচ্ছে নানা শক্তিকে সন্নিবেশিত করে তিনি যেটা করতে চেয়েছেন 7-8 মাসে, সেটা একটা বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছে। এই জনপ্রিয়তা এটা ভারত যে অস্বীকার করছে তা নয়, না হলে বৈঠক মানে হতো না, কিন্তু খুব একটা বিশেষ আমল হয়নি। দেখা যাক এর পরবর্তী অধ্যায়ে নিঃসন্দেহে জলটা আরেকটু অব্দি গড়াবে, আরো যদি গড়াতে থাকে, তিস্তায় এমন জল আসুক যাতে সেখানে উত্তরবঙ্গের চাষটাও ভালো হয়, কারণ উত্তরবঙ্গের স্বার্থ ছাড়া তো নিশ্চয়ই পশ্চিমবঙ্গের না, যদি বলে যে দরকার নেই, ওই যেখান থেকে আছে নদীর জলটা উড়িয়ে নিয়ে চলে যাবে বাংলাদেশে, কি করবে সেটা তারাই জানে। তবে পশ্চিমবঙ্গের স্বার্থ বিঘ্নিত হওয়াটার মানে এটার দিকে তীব্র নজর রেখেছেন রাজনৈতিক বিশ্লেষকরা, নজর রাখছেন। স্বার্থ বিঘ্নিত হলে রাজ্য বিজেপির জন্য কিন্তু
কতগুলো জায়গায় কিন্তু তার রাজনৈতিক যে স্বার্থ মানে এগিয়ে যাওয়ার বিষয় বা স্বার্থ তুমি খুব ভালো করেই জানো সুচারু, সেই জায়গাটা সেখানে কিন্তু বিঘ্নিত হওয়ার একটা চান্সেস থাকবে। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম পাকিস্তানের জাহাজ বাংলাদেশের বন্দরে ঘোরাফেরা করছে, বন্দরের মধ্যে মহড়া চলছে। একটা গেল রব উঠে গেল সোশ্যাল মিডিয়া জুড়ে বা বিভিন্ন ক্ষেত্রে যে তাহলে বোধহয় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, কিন্তু আসলে তা কিছু নয়। এই যে একবার সামরিক শক্তিতে পাকিস্তানের সাহায্য নেওয়া, একবার অর্থনৈতিকভাবে নিজেদেরকে বলিষ্ঠ করবার জন্য চীনের কাছে গিয়ে কথা বলা এবং ব্যবসা বিনিয়োগের কথা, আবার অতীতে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে। আপনি কাঁচামালের কথা বলছিলেন যে তুলো শুধু নয়, পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে বাংলাদেশের রাস্তা তৈরির জন্য স্টোন চিপ, সেটাও এই ভারতবর্ষ থেকে যায়, যে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। এই যে লাইন তিনি নিয়েছেন, মানে একদিকে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইনে বাংলাদেশে তিনি চাইছেন আওয়াজ উঠুক, তিনি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হই, আবার এদিকে তিনি বলছেন যে পাকিস্তান, ভারত, চীন কারোর সঙ্গে এই সম্পর্ক খারাপ করব না। মানে এই পন্থা ধরে কি চলা যায় বা এতে কি সাফল্য আসে? সাফল্য দেখো, প্রাথমিক সফল 8 মাস অতিক্রান্ত হয়েছে সরকারের, 8 মাস অতিক্রান্ত হয়েছে। তাতে বিশ্বে বাংলাদেশ নিন্দিত হলেও অনেক ইয়েতে দেখছো না 37% আগে ওইটা কি করে মানে এখন সহজ সমাধান করবে। একটা সমাধান উনি জানেন, চালটা আমরা উঠিয়ে দেবে। এমন হচ্ছে বাংলাদেশের মানুষকে খাওয়াতে পেরেছে, গত অগাস্ট মাসে এসেছিল, ইলিশ খাওয়াতে পেরেছে সাধারণ মানুষকে, কোস্ট খাওয়াতে পেরেছে সস্তায়, গার্মেন্ট শ্রমিকরা মাইনে পায় ওখানে। তাহলে এই পরিস্থিতিটা তো তৈরি করে দিয়েছেন, আঁকে একদম মানে তুলে নেবেন, এইরকম এতগুলো পরিস্থিতির সাথে গেছে। তবে এটা ঠিক চায়নার থেকে কিছু অনুদান, ভারত থেকে কিছু সাহায্য, কম্পালসারি জিনিসপত্র পাওয়া, চায়না অতটা কমে দেবে না, আবার ইয়েটা নেওয়া, এই জায়গা থেকে না। আসলে এই এটা খুব থার্ড ক্লাস রাজনীতি। এগুলো তো রাজনীতি মানে কি বলবো, আর সুচারু তুমিও ভালো জানো যে এক একজন মানে কি রাজনীতির সাথে মানে এটা কি ডক্টর ইউনূস একটি রাজনৈতিক দল করে ইচ্ছে হয়েছিল রাজনীতি করার, মানে যদি প্রধানমন্ত্রী হয় ইচ্ছে অনেকদিন ধরেই। তো তিনি একটা নাগরিক শক্তি বলে একটা রাজনৈতিক দল করেছিলেন, তার আয়ু ছিল 3 সপ্তাহ, 21 দিন। সেটাই জাতীয় নাগরিক পার্টি নামে এসেছে। তারা একটা বহুদিনের ইচ্ছা প্রধানমন্ত্রী হবে, কিন্তু বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হয়েছেন ছেড়ে দাও, ওদের কাছে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙেছে, বাড়ি ভেঙেছে, অত্যন্ত ধিকৃত লোক, ওই লেভেলে আসলে ভাবতে বা পৌঁছতে পারবে না বলেই তাকে ভুলিয়ে দিতে চাইছে। জিয়াউর রহমানের কথা ভাবো, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কথা ছেড়ে দিলাম, খালেদা জিয়া, শেখ হাসিনা নয়, তারপর হামিদ, মিস্টার হামিদ, এরা তো প্রধানমন্ত্রী হয়েছিলেন। হোসেন মোহাম্মদের সাথেও এত নিকৃষ্ট লেভেলে এই ধরনের ডিল করতো, রাজনৈতিক কথাই আমি বলছি। তারা সামরিক প্রশাসক ছিলেন, রাজনীতিতে যখন এসেছেন অনেক সিদ্ধান্ত ভুলচুক ছিল, কিন্তু কোথাও এটা করার প্রচেষ্টা, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা এটার মাধ্যমে ডক্টর ইউনূসের নোবেল পুরস্কার নিশ্চয় ব্যক্তি হিসাবে একটা তাদের একটা বড় স্বীকৃতি। কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের গার্মেন্টসের যে বিস্তৃতি ঘটেছিল বিভিন্ন দেশে, অনেক দেশ ইন্সপায়ার্ড হয়েছে তাদের দেখে, বহু শ্রমিক আন্তর্জাতিক হয়েছেন, তারা বিভিন্ন দেশে তারা পরিযায়ী শ্রমিক হয়ে সেখানেই তারা থেকেছেন, তাদের দক্ষতাকে যথেষ্ট মূল্যায় দিয়েছে। এই সমস্ত শক্তি আছে বাংলাদেশে, যেটাকে তিনি ব্যবহার করতে চাইছেন। ভাবতে পারো সুচারু, এই পৃথিবীর সেরা ভাগ্যবানদের যদি তালিকাভুক্ত, আমি তো বলবো না ডবল নোবেল পুরস্কার পাওয়া উচিত, শান্তি সহ আরো একটা কিছুতে তাকে দেওয়া উচিত, যে তিনি এত মানে 87 না 86 বছর বয়সে একটা দেশের প্রধান উপদেষ্টা হয়েছেন নির্বাচনে না দাঁড়িয়ে, প্যারিসের হাসপাতাল থেকে সোজা এসে বঙ্গভবন। তো এরকম একটা জায়গা থেকে তিনি করছেন, মানে এরকম দেখা। তবে বিমস্টেককে ভারতের দরকার, কারণ এমন একটা সংগঠন বিমস্টেক যেখানে চীনও নেই, পাকিস্তানও নেই, ফলে স্বাভাবিকভাবে ভারত এবং রেড কার্পেট সংবর্ধনা নরেন্দ্র মোদী পেয়েছেন। ওখানে বসেছিলেন, সারা বিশ্বে ছবি উঠেছে, দুজনেই এইভাবে বসেছেন, ইউনূস স্ট্রেট বসে আছেন পাথরের মতো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর অন্যদিকে অজিত ডোভাল বৈঠক করেছেন হচ্ছে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টাকে যিনি উপদেশ দেন খলিলুর রহমান, তার সঙ্গে খলিলুর রহমান, তখনই এটা বৈঠক হয়েছে এবং এই প্রসঙ্গগুলো অনেকদিন ধরেই এবং ভারতেও আসতে চেয়েছিলেন, কেননা অনেকগুলো চুক্তিকে সামনের দিকে বাংলাদেশকে এগোতে গেলে শেখ হাসিনাকে দরকার। কিন্তু সেই প্রশ্নের উত্তর হবে তো আপনি তো এটা বলছেন, ওয়াকারুজ্জামান রয়েছেন, কিন্তু জামাত তাকে তারপর হচ্ছে ইসলামিক যে যুগল তারা তো শেখ হাসিনা আগেই বিচার করে দিয়েছেন ফাঁসিঘাটে তুলবে বলে। তো সেই অবস্থায় ভারত মানে এটা তো চিরকালের সত্য এটা, যে ভারত মুজিবুর রহমান এবং শেখ হাসিনার পাশে দৃঢ়ভাবে থেকেছে এবং আগামী দিনেও তাকে থাকতে হবে, যাতে আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রশ্ন আছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আগামী সময় দেখতে রহো শিকারু। রাজনীতিতে এত সুন্দর একজন স্টার ফিগার এসেছেন 86 বছর বয়সী, করমর্দন কি সুন্দর করতে ভালো ইংরেজি বলেন, সুতরাং তার একটু পারফরমেন্স দেখা যায়। শুধু এটা ভাবি যে এত কিছু স্মার্ট লোক মানে কতটা ব্যবসা কিভাবে হচ্ছে, এই 13 বছরে যে মেয়েটা রেপ খাওয়া তার বাবাকে মেরে দিল, বিচার হলো না, একটা 8 দফা দাবির সামনে হ্যাঁ বলার সাহসটুকু নেই বা না বলার সাহসটুকুও নেই, অনন্তকাল ঝুলিয়ে রেখেছে। এগুলো বিশ্ব দেখছে, সময় তার বিচার করবে। বেশ, অনেক ধন্যবাদ সুজিতদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমি আরও একবার নিউজ রুমে যাব, সুচারু মিত্র রয়েছে সরাসরি। সুজিতদা খুব সুন্দরভাবে বাংলাদেশের গোটা পরিস্থিতিটা ব্যাখ্যা করছিলেন, কোন দিক থেকে বিনিয়োগ করলে তাদের লাভ হবে, তারা ভারতের ওপরে ঠিক কতটা নির্ভরশীল। তুমিও গোটা বিষয়টা শুনলে এবং সুজিতদাও সেটা ব্যাখ্যা করলেন। আমি যে বিষয়টা জানতে চাইছি, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার, এখনো পর্যন্ত সেই অত্যাচার কোথাও গিয়ে কমেছে বলে আমরা মনে করতে পারছি না। হয়তো প্রত্যেকটা খবর আমরা দেখাতে পারি না, এটা ঠিক, এবং তারই মধ্যে মোদির সঙ্গে ইউনূসের সাক্ষাৎ, সবটা মিলে বাংলাদেশের পরিস্থিতি কি বদলাবে? দেখো, পরিস্থিতি বদলাবে কি বদলাবে না আরও কিছুটা মাস গেলে বলা যাবে, কারণ যতক্ষণ না নির্বাচন হচ্ছে, সেখানে নির্বাচিত সরকার না আসছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতির বিরাট কোনো পরিবর্তন দেখা যাবে না। কিন্তু আমি আবার যেদিকে বারবার দিক নির্দেশ করব, যে একটা পলিটিক্যাল লাইন বাংলাদেশের মধ্যে চালাচ্ছেন ডক্টর ইউনূস, নতুন পার্টি তৈরি হয়েছে, তার নেপথ্যে তিনি রয়েছেন। আবার অন্যদিকে তিনি বিভিন্ন দেশের সঙ্গে সখ্যতা দেখাচ্ছেন, কখনো তিনি সখ্যতা দেখাচ্ছেন চীনের সঙ্গে, কখনো পাকিস্তানের সঙ্গে, কখনো আবার এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিমস্টেকের আধারে বৈঠক। ফলে একদিকে সখ্যতা বজায় রাখার কথা তিনি বলছেন, বিভিন্ন এশিয়ার দেশের দিকে তিনি মানে ঝুঁকে রয়েছেন, অর্থাৎ সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার একটা বিস্তীর্ণ প্রান্তে বাংলাদেশ তার প্রভাব ফেলতে চাইছে এবং ইউরোপীয় কান্ট্রির কাছেও নজরে আসতে চাইছে বাংলাদেশ, এ কথা খুব পরিষ্কার। ফলে এক্ষেত্রে ডক্টর ইউনূসকে যিনি প্ল্যানিং দিচ্ছেন, সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু ডক্টর ইউনূস চলছেন, এবং যে কারণে কিন্তু দেখা যাচ্ছে আজকে একটা অন্য চিত্র। আমি আবার বলবো, ভারতবর্ষের এই ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই ছবি ডক্টর ইউনূসের, এটা অনেক ইঙ্গিতপূর্ণ, অন্যান্য অনেক দেশকে অনেক কিছু বার্তা দেওয়া, ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এবং সেই সঙ্গে বলে রাখবো, যখন আমরা কথা বলছি ঠিক তখন বাংলাদেশের পরিস্থিতির কিন্তু বিরাট পরিবর্তন নেই। বিমস্টেকের আধারে বৈঠক হচ্ছে, নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূস বৈঠক করছেন, কিন্তু তারই মাঝে আবারও কোথাও রবীন্দ্রনাথের মূর্তিতে কেউ কালিমা লেপে দিলেন, সেটা নিয়ে তাসলিমা নাসরিন পোস্ট করছেন। ফলে বাংলাদেশে যে গণ্ডগোল বা বিতর্কিত ঘটনা পরম্পরা, সেই ঘটনা পরম্পরা কিন্তু হয়ে চলেছে। কিন্তু এক্ষেত্রে দেখার, আগামী বছর জুন মাসে যদি ইলেকশন হয় এবং যে জিগির বা যে রব উঠতে শুরু করেছে, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হতে চাইছেন ডক্টর ইউনূস, অন্যান্য রাজনৈতিক শক্তি তারা এটা বলতে শুরু করেছেন, এবং জাতীয় সরকারের একটা স্ট্রাকচার ইতিমধ্যেই পরিকল্পনার মধ্যে রেখেছেন ডক্টর ইউনূস, তার এই পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন আর তার সঙ্গে তার এই কূটনৈতিক লাইন, এই দুটো কিন্তু এই মুহূর্তে এক সরলরেখায় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে চালাচ্ছেন তিনি। কতক্ষণ এটা ধরে রাখতে পারেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি ধরে রাখতে পারেন তাহলে পরিবর্তনের একটা বাংলাদেশ দেখা গেলেও দেখা যেতে পারে।
একেবারেই সঙ্গে থাকো সুচারু, আমি আবারও ফিরবো তোমার কাছে। এবং সুচারু, যে পরিবর্তনের কথা বলছিল, বাংলাদেশে কি পরিবর্তনের কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি? একটা ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। কুষ্টিয়াতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বুকে কালি, এবং সেই ছবি প্রকাশ্যে আসার পর গোটা বিশ্ব জুড়ে একেবারে নিন্দার ঝড়, এবং সেই ছবি পোস্ট করেছেন লেখিকা তাসলিমা নাসরিন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এ কোন বাংলাদেশ, কোন পথে যাচ্ছে ওপার বাংলা? কুষ্টিয়াতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে কালি, এবং তাসলিমা নাসরিন সেই ছবি পোস্ট করেছেন। সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, এবং সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করার পরই কিন্তু নিন্দার ঝড় উঠেছে সব মহলে। অর্থাৎ বিশ্বকবি, তিনি তো আমারও কবি, আপনারও কবি, এপার বাংলার কবি, ওপার বাংলার কবি, এবং তিনি এমন কি অপরাধ করেছেন যে তার মুখে কালি দিয়ে দিতে হলো? সুচারু রয়েছে আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি। সুচারু, তুমি পরিবর্তনের কথা বলছিলে কয়েক মাস অপেক্ষা করার জন্য, কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি, আদতে কি পরিবর্তন চাইছে ওপার বাংলার মানুষ, নাকি তারা চাইছেই না? না দেখো, মৌলবাদী শক্তির যে একটা আস্ফালন আছে সেটা খুব পরিষ্কার। ডক্টর ইউনূস যেমন এখানে একটা ভালো ভূমিকা পালন করছেন, কখনো মোদির সঙ্গে বৈঠক, কখনো শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক, কখনো পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, এই দিকটাও তাকে ভাবতে হবে। এই মৌলবাদী শক্তির আস্ফালনটাকে তাকে কড়া হাতে বন্ধ করতে হবে। কারণ পরিবর্তনের বাংলাদেশ চাইলে, সংস্কারের বাংলাদেশ চাইলে, এশিয়াতে নির্ণায়ক দেশ হতে চাইলে এই মৌলবাদী শক্তির কার্যকলাপ এখনই বন্ধ করতে হবে, যাতে করে কোনো বিপদের সম্মুখীন না হয় বাংলাদেশ। রবীন্দ্রনাথের মূর্তিতে কালিমা লেপে দেওয়া এই ঘটনা এ যাবৎকালে 5ই আগস্টের পর থেকে নতুন কিছু নয়, কুষ্টিয়াতেও সেটাই হলো। ফলে এক্ষেত্রে মৌলবাদী শক্তি কিন্তু তারা তাদের কার্যকলাপ বন্ধ করছে। একদম, আমি সুচারু একটু থামাচ্ছি তোমাকে। এই মুহূর্তে শিক্ষাবিদ মিরাতুন নাহার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দিদি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু মৌলবাদীদের আক্রোশ থেকে বাদ পড়ছেন না। একটা ছবি আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি, ওপার বাংলার কুষ্টিয়াতে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে কালি দেওয়া হয়েছে। তাসলিমা নাসরিন সেই ছবি পোস্ট করেছেন, আপনার প্রতিক্রিয়া? আপনি যে শব্দটা ব্যবহার করলেন মৌলবাদী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ধর্মের মধ্যেই মৌলবাদী অর্থাৎ গোঁড়া মানুষ থাকে, এবং সেই গোঁড়া হিন্দু বা মুসলমান ধর্মই প্রধানত আমাদের নজরে আসছে। এই দুই সম্প্রদায়ের মানুষদের মধ্যে যারা গোঁড়া, যারা মৌলবাদী শুদ্ধ ভাষায়, তারা তাদের ধর্মটাকে ব্যবহার করে বিদ্বেষ ছড়ায় এবং বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে চায়। এখন মৌলবাদী গোঁড়ারা ধর্মকে ভালোবেসে গোঁড়ামি করে না, তারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ধর্মটাকে ব্যবহার করে। উভয় ধর্মের মৌলবাদীরাই। এক্ষেত্রে যারা রবীন্দ্রনাথের মুখে কালি মাখিয়েছেন তারা রয়েছেন, তাদের কোনো ধর্ম পরিচয় আমি দিতে হচ্ছে, ঘটনা তথ্য হিসেবে দিতে হচ্ছে, কিন্তু আমার কাছে তাদের পরিচয় হলো তারা মৌলবাদী এবং তারা ধর্মটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। এরা ধিক্কারযোগ্য কাজ করছে। তসলিমা নাসরিনের কথা আপনি বলছিলেন যে তিনি আপনারা বলেছেন, আমাকে জানিয়েছেন যে তিনি নাকি বলেছে মুসলমানের কাজ মুসলমান করেছে। এটা ঠিক বলা নয়, এভাবে মানুষকে প্ররোচনা যোগানো ঠিক নয়। কথা বলার সময় অনেকটা সংযত হয়ে কথা বলতে হয়, বুঝতে হয় যে সেই কথার ধাক্কা কোথায় কতদূর যেতে পারে। এই আমার মনে হয় তিনি সেই সংযমটা রক্ষা করতে পারেননি। এটা কোনো বিশেষ ধর্মাবলম্বীরা করেছে, কথা না বলে তার উচিত ছিল বলা এরা মৌলবাদীরা করেছে, এবং মৌলবাদ কখনোই সমর্থনযোগ্য নয়। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা শিক্ষাবিদ মিরাতুন নাহারের সঙ্গে কথা বলছিলাম, এবং গোটা বিষয়টা তিনি আরও একটু তার ঠিক কোন দৃষ্টিভঙ্গি সেটা দিয়ে আপনাদের সামনে তুলে ধরলেন বা বুঝিয়ে দিলেন। সুচারু মিত্র রয়েছে আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি। সুচারু, তুমি আগেও কথা বলছিলে এবং এই বিষয়ে কথা হচ্ছিল। আরও একটা বিষয় আমি এর সঙ্গে যোগ করতে চাই। এই যে ধরো যারা মৌলবাদী বা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লেপে দিয়েছে, তারা আগামী প্রজন্মের কাছে কি বার্তা দিচ্ছে? তারা তো এটা দেখেই বড় হচ্ছে যে একজন মানুষকে তারা সম্মান করতেই ভুলে যাবে। না দেখো, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে মৌলবাদী শক্তিদের আস্ফালন দেখা গেছে। সংস্কার তো নেই, এমনকি সে দেশের বিশিষ্ট কবি ফরাদ মাজার বা বিশিষ্ট চলচ্চিত্র একজন মুখ বাংলাদেশের চঞ্চল চৌধুরী, তারা বিভিন্ন ক্ষেত্রে বলেছেন যেটা হচ্ছে বাংলাদেশের সংস্কারের মাঝেই যেটা চলছে সেটা ঠিক নয়। বাংলাদেশের সংস্কৃতি
ভুলুণ্ঠিত হচ্ছে, বাংলাদেশের যে গৌরব, যে সম্মান, যে কৃষ্টি, সেগুলো ধুলোয় মিশে যাচ্ছে এবং মৌলবাদী শক্তিদেরকে আটকাতে হবে। ডক্টর ইউনূস যেমন ভালো ভূমিকা নিচ্ছেন, বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক করে সম্পর্ক ঝালিয়ে নিচ্ছেন, এবার তার উচিত এই মৌলবাদী শক্তিরা কিছু করলে ব্যবস্থা নেওয়া। কখনো মাজারে সঙ্গীতের আসর হচ্ছে, কখনো সুফি গানের আসর হচ্ছে, সেখানে হামলা, চেয়ার টেবিল ভাঙচুর করা, সঙ্গীত শিল্পীদের মারধর করা, বাদ্যযন্ত্র ভেঙে দেওয়া, কারোর বাড়ি আক্রমণ করা। ফলে এই মৌলবাদী শক্তির আস্ফালন যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা যাচ্ছে, বাংলাদেশের সংস্কৃতি পুনরুদ্ধার হবে না এবং নতুন প্রজন্ম সেই খারাপটাই শিখবে এবং তারাও একই রকমভাবে মানে উত্তেজিত হয়ে উঠবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি তাতে কালিমা লেপে দেওয়া, বা অতীতেও গড়েছে কখনো কারোর মূর্তিতে কালিমা লেপে দেওয়া, মূর্তি ভেঙে দেওয়া, এটা একেবারে বাংলাদেশের সংস্কৃতি বিরোধী কথা বলাই যায়। বেশ, অনেক ধন্যবাদ সুচারু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এতক্ষণ নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং সামগ্রিকভাবে বাংলাদেশের পরিস্থিতি আদতে বদলায় কিনা, কোন পথে যায় বাংলাদেশ, সেদিকে অবশ্যই নজর থাকবে। পরিবর্তনের যে বাংলাদেশের কথা বলা হচ্ছে, আদতে কি পরিবর্তন হবে ওপার বাংলাতে, সেদিকেও নজর থাকবে।